নমস্কার। Thank you, Anish. Thanks, and I'm honored that you welcomed me with Top Yard. My name is Tuvin Das Gupta. আমার নাম Tuvin Das Gupta. I basically belong to Jabalpur, Pradesh. And আমার পড়াশোনা ওখানেই হয়েছে। I completed my graduation there. পরে I moved to Pune, Bombay, Delhi, Bangalore, Hyderabad, South, North, East, সব জায়গাতেই ঘুরে চাকরি হয়েছে আমার with top 100 MNCs. So presently, I'm in Kolkata right now. I'm associated with one of the biggest brand, you can say, Tata. So, basically, আমার entire journey within Ruby, I have around 20 years of experience. Okay. So, Anish, এখন বেসিক্যালি মার্কেটের অবস্থাটা এমন অবস্থায় আছে এই মুভমেন্টে মার্কেটে অ্যাজ ওয়েল এস ইন কামিং ডেজ অলসো। মার্কেটে চাকরি বলতে গেলে আছে, আমি বলবো না চাকরি নেই, চাকরি আছে। কিন্তু দেখো, সবাই আমরা তো পড়াশোনা করেছি, পড়াশোনা করে যখন আমরা বড় হচ্ছি তখন আমাদের একটা অ্যাসপিরেশন থাকে, আমি এটা করব, আমি আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, হ্যাঁ, আমি অ্যারোনটিক্সে যাব, ঠিক আছে। এখন যখন আরো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এখন আমার থট প্রসেস চেঞ্জ হয়ে গেল। ডাক্তার হতে চাইছিলাম, ডাক্তার না হয়ে আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করবো, আমি এখন শুনছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবো। এইগুলো কি বলতো, আমরা লোকেদের থেকে শুনছি, ফেসবুক, টুইটার দেখছি, আর আমি নিজের মধ্যে একটা অ্যাম্বিশন তৈরি করে ফেলছি কি আমি এটা করব। বাট প্রেজেন্ট মার্কেটের সিচুয়েশন এখন এমন যে তুমি যা পাবে তাতে তোমার ঢোকা উচিত এই মুভমেন্টে। ঢোকার পর একটা এমএনসিতে যখন তুমি ঢোকো, এমএনসিতে ঢোকার ব্যবস্থা, সেটা জব ইয়ার্ড, আমি দেখেছি ক্যারিকুলামটা জব ইয়ার্ড, কোথাও জব ইয়ার্ড প্রিপেয়ার করিয়ে একটা ক্যান্ডিডেটকে এমএনসি ডোর অব্দি নিয়ে চলে যাচ্ছে, ভেতরেও ঢুকিয়ে দিচ্ছে। একটা এমএনসি, একটা কোম্পানি, মনে করো ফরেন এক্সাম্পল ক্যাপজেমিনি ইনফোসিস, ঠিক আছে, এগুলো বিগ ব্র্যান্ডস। মনে করো একটা ছেলের ইনফোসিসে ক্যাপজেমিনিতে করো, ঠিক আছে। কি হলো, একটা বিএ আছে, বিকম আছে, বিএসসি আছে। আমি বিটেক্সদের কথা বলবো না, মার্কেটে বিটেকের চাকরি নেই, সরি টু সে, বাট দ্যাটস নট ফ্যাক্ট। একটা স্টেট প্রেসার, যদি বিটেক প্রেসার আসে, ও চাকরি এখন পাচ্ছে না, কেউ নিচ্ছে না, ঠিক আছে। উই হ্যাভ ট্রাইড আ লট টু প্লেস বিটেক্স ইন এভরিওয়্যার। ফ্রেশার্স, আমি এক্সপিরিয়েন্সের কথা বলছি, ঠিক আছে। Freshers, BTech, they will not get a job right now unless and until they focus on কি আমি নন টেকনিক্যালের দিকে মুভ করি, তারপরে আমি টেকনিক্যালের দিকে মুভ করবো। আমি আগে চাকরিতে তো ঢুকি, ওই চাকরিতে ঢোকাটাই ক্রাইটেরিয়ার ব্যাপারে তুমি বললে, সিম্পল ক্রাইটেরিয়া। আমি যেন কথাবার্তা বলতে পারি, আমার মধ্যে যেন পেশেন্স থাকে, কি আমি এই কাজটা করবো, করে আমি শিখবো, আর কোম্পানি যেই ধরনের ট্রেনিংস দেবে, ট্রেনিংস গুলো আমি করবো। আর আমার মধ্যে একটা অ্যাসপিরেশন আছে কি আমি এই দিকে যেতে চাই, তার জন্য তোমার ওই কোম্পানিতে টিকে থাকতে, এটা খুব দরকার। ফর এন এক্সাম্পল, মনে করো একটা ব্যাচেলার ইন আর্টসের তুমি আমাকে একটা প্রোফাইল দিলে, আই with all my connections and everything, মনে করো ওই ছেলেটার কমিউনিকেশন ভালো, ঠিক আছে, ছেলেটা কনফিডেন্ট, চোখে চোখ রেখে কথা বলতে পারে, সিনসিয়ার, অ্যাজ ওয়েল এস পেশেন্স আছে ছেলেটার মধ্যে, কি হ্যাঁ আমি শিখবো, শিখে আমি কাজ করবো। তুমি যদি ভাবো, মানে তোমার কথা, মানে আমি অ্যাজ ডাইরেক্টলি টু দ্য স্টুডেন্টস আই এম টকিং অ্যাবাউট, তোমরা যদি ভাবো যে আমি এখন গ্রাজুয়েশন পাস করেছি, গ্রাজুয়েশন পাস করে আমি রোবোটিক এর উপরে কাজ করবো, আমি অ্যানালিটিক্স এর উপরে কাজ করবো, সেন্সার ডেটার উপরে কাজ করবো। সেন্সার একটা ডেটা ক্যাপচার করে, সেন্সারের ডেটার উপরেও প্রিডিক্টিভ অ্যানালিসিস হয়, ঠিক আছে। সব রকম প্রচুর রকমের কাজ আছে। এখন তুমি যদি বলো আমি গ্রাজুয়েশনের পরে এই জিনিসগুলো করবো, তো তোমার পসিবল। ইনফ্যাক্ট তুমি যদি এটা ভাবো আমি ট্রেনিং নিয়ে ঢুকবো, সেটাও পসিবল। ট্রেনিং নিয়েও যদি তুমি ঢুকো,
তুমি মনে করো ডেটা সায়েন্স বা ডেটাবেস ম্যানেজমেন্ট, এই লট অফ ট্রেনিংস আর দেয়। তুমি যদি নিয়ে যদি আসো, কোম্পানি বলবে আমার এক্সপিরিয়েন্স লোক চাই, আমি ফ্রেশার নেব না। একটা ফাইন্যান্সের এফএনএ, ফাইন্যান্স প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস এর যে প্রজেক্টস গুলো থাকে, ফর এন এক্সাম্পল সেটা ইন্স্যুরেন্সের থাকতে পারে, ব্যাংকিং এর থাকতে পারে, মর্টগেজের থাকতে পারে, নানা রকম ইউটিলিটি ডোমেনের থাকতে পারে। ফাইন্যান্সের কাজ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে থাকে। ফাইন্যান্সের জন্য কোনো প্রেশার, একটা বিকম যদি করলে আমি তো অ্যাকাউন্টসে ভালো, আমি ফাইন্যান্সের চাকরি করবো, তাহলে তোমার এখন চাকরিতে ঢোকা উচিত না, তুমি তাহলে সিএ কর। শুনে কথা, ভুল অ্যাডভাইস না, তুমি তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কর। তোমার যদি পড়তে ভালো লাগে, তোমার যদি অ্যাকাউন্টেন্সি ভালো, দেন ইউ গো ফর আ সি। ইউ কমপ্লিট ইউর সিএ, তোমাকে অন্য কোনো ব্যাংকস হোক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস হোক, ওরা তোমাকে রিক্রুট করে। স্টুডেন্টস দোজ হু আর ফ্রেশ গ্রাজুয়েট অর ওয়েল পাস, ঠিক আছে, যাদের এখন চাকরির দরকার আছে, যারা বুঝছে কিনা আমার চাকরিটা দরকার, আমরা তাদের জন্য এখানে বসে আছি। ঠিক আছে? আর বাকি criteria is very simple. You need to be a great pass, you need to be a graduate, তুমি যারা কথাবার্তা ঠিক করে বলতে পারো, তারপরে তোমাকে দরজার অবধি নিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরে কি করতে হবে সেটার গাইডেন্স আমি করে দেব। আমি আগে এই জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করি আগে। যতগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিজ আছে, ঠিক আছে, ওই কোম্পানিজের কাজগুলো যদি ইন্ডিয়াতে এসে থাকে, ঠিক আছে, তখন আমরা ওই কাজগুলোকে বলি আউটসোর্স কাজ। জিনিসটা আউটসোর্স হয়ে ইন্ডিয়াতে এসছে, আমি ওই কাজটা এখানে বসে করছি। তো বিজনেস প্রসেস আউটসোর্স, ওটাকে বলে বিজনেস প্রসেস আউটসোর্স। কাজটা টেকনিক্যাল হতে পারে, কাজটা নন টেকনিক্যাল হতে পারে, ঠিক আছে? দুটো দুটো ডিভিশন আর কোনো ডিভিশন, ঠিক আছে? মনে করো একটা ছেলে তৃতীয় কোনো একটা এমএনসি, যে যতগুলো এমএনসি দেখছো, পিডব্লিউসি, ক্যাপজেমিনি, এইচপি, এইচসিএল, ইনফোসিস, টিসিএস, উইপ্রো, প্রত্যেকটা অর্গানাইজেশন অন্য কোনো একটা কোম্পানিরই কাজ নিয়ে ওরা কাজ করছে, ঠিক আছে? আউটসোর্স কাজগুলো করছে এখানে বসে। সেই কাজগুলো নানা রকমের কাজ হতে পারে। সেটা তোমার ইন্স্যুরেন্সের হতে পারে, মনে করো নর্থ আমেরিকার কোনো ইন্স্যুরেন্সের কোম্পানির কাজ নিল, আমেরিকার কোনো হেলথ কেয়ারের কাজ নিল, ইয়া ইউরোপের কোনো ইউটিলিটি কোম্পানি, মানে যারা অয়েল বিক্রি করছে, গ্যাস বিক্রি করছে, ইউরোপ হলো, তোমার অস্ট্রেলিয়া হলো। অস্ট্রেলিয়াতে মার্কেট যেমন গভর্নমেন্ট রেগুলেটরি না, সরকার ওখানে গ্যাস আর লাইট প্রোভাইড করে না, ছোট ছোট প্রাইভেট ইন্ডাস্ট্রিজ আছে, ওরা লাইট এনার্জি প্রোভাইড করে লোকেদের লাইট দেয়। যেমন আমাদের এখানে এয়ারটেল আছে, আবার ভোডাফোনও আছে, আবার জিও আছে, ওই টাইপের গ্যাসের ও লাইটের কানেকশন এই সব জায়গায় আছে, লোকে ই রেগুলেটরি মার্কেট করে। তো এইগুলোর কাজগুলো আসে এখানে। এখন কত রকমের কাজ আছে, বিলিং এর হতে পারে, মিটার রিলেটেড কাজ হতে পারে, এখানে বসে তুমি মিটার কনফিগারেশন করছো। তার জন্য বিএ, বিকম, বিএসসি দরকার নেই। একটা নর্মাল গ্রাজুয়েট যে কথাবার্তা বলতে পারবে, যে বুঝতে পারবে কি 2+2 4, হয়তো ও যেন একটু বসে, মানে এটা কিন্তু আমি বলছি। আর একটা কোম্পানিতে ঢোকার পর না, ওরা ওই প্রোডাক্ট দিয়া ওই প্রসেসের ব্যাপারে ওরা ট্রেনিং দেয়। তোমার ট্রেনিং তুমি পাবে, ক্লায়েন্ট ট্রেনিং দেয়, কোম্পানির ভেতরে সে লোকরা আছে ওরা ট্রেনিং দেয়, তোমার যে সিনিয়রসরা আছে তারা তোমাকে ট্রেনিং দেবে, ছোট ছোট কাজগুলোকে করাবে। আগে দেখো যে এটাকে প্রসেসিং করে দেখো তো এটা করতে পারো কিনা, হালকা ওয়েতে ওরা শেখায়। দ্যার ইজ আ টোটাল সাইন্টিফিক ওয়েতে এরা ট্রেনিং দেয়। যে কোনো কোম্পানিতে তুমি ওরা সাইন্টিফিক ওয়েতে ট্রেনিং দিয়ে তোমাকে কাজে ওরা ঢোকাবে। এখন পরের এক্সাম্পল কি বললো কি, আরে আমি না এই একটা কোম্পানির ভেতরে ঢুকে দেখবো লোকটা তো এই ধরনের কাজ করে, ডেভেলপমেন্টের কাজ করছে, এআই আরপি রোবোটিক প্রসেস অ্যানালিসিস এর কাজ করছে, রোবোটিক্স নিয়ে কাজ করছে, আমিও করবো। ঠিক আছে, তুমি করতে পারবে, তুমি 100% করতে পারবে। আমি বিকম ছেলে, আমি নিজে রোবট রোবট নিয়ে কাজ করি, আমি কি করে পারি? আমিও তো বিকম, তোমাদের ওই নর্মাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর অডিট আর তুমি ট্যাক্সেশন করেছো, আমিও ওই করেই বিকম পাস করেছি, কিন্তু আমি এখন রোবোটিক্স নিয়ে কাজ করছি। এটা করতে পেরেছি কেন? আমি তো আলাদা করে বাইরের থেকে কোনো ট্রেনিং নিইনি।
আমি চাকরি করতে করতে এইগুলো শিখেছি। সেগুলো তোমাকে চাকরি করতে করতেই তুমি শিখতে পারবে। নানা রকমের ট্রেনিং থাকে, ঠিক আছে? কোম্পানির ভেতরে নানা রকমের ট্রেনিংস থাকে, তুমি নিজের থেকে এনরোল করতে পারবে ওই ট্রেনিংসে। যে ট্রেনিংস গুলো করে তুমি নিজেকে যখন তৈরি করবে, তখন ডিফারেন্ট টাইপের প্রসেসেস আছে। তুমি অ্যাপ্লাই করবে আইজেপি ইন্টারনাল জব পোস্টিং এর জন্য অ্যাপ্লাই করবে, কি আমি ওটা করতে চাই, আমি না ফাইন্যান্সে কাজ করতে চাই, আমি রোবটসে কাজ করতে চাই, আমি ডেটা হ্যান্ডেল করতে চাই, ওগুলো তুমি করতে পারবে। কিন্তু একটা লেটার পিরিয়ড অফ টাইম, 2 বছর, 2.5 বছর, 3 বছর। আমি খুব সিম্পল একটা জিনিস বলছি, আমরা যেমন স্কুলে এ বি সি অ্যালফাবেট শিখেছি, তারপরে ওয়ার্ড শিখেছি, তারপরে সেন্টেন্স শিখেছি, তারপরে আমরা রিডিং করতে শিখেছি, রাইট? চাকরির ক্ষেত্রেও কিন্তু সেম ওই জিনিস, কি তোমাকে প্রথমে ঢুকতে হবে, ঢুকে তোমাকে প্রথমে কাজটাকে বুঝতে হবে, বিজনেস কি করে চলছে, টার্গেট কি করে আসছে, কি করে বিজনেসটাকে একামপ্লিশ হচ্ছে, আমার কাজ কি, আমার রোলটা আমাকে কেন রেখেছে। এই যে একটা ডিসিপ্লিনে যে একটা কোম্পানি এগোয়, তাই জন্য এত বড় বড় কোম্পানি হয়েছে না, ওরা একটা ডিসিপ্লিনে এগোচ্ছে, ওরা একটা পলিসিতে এগোয়। ওই পলিসি ওর ডিসিপ্লিন, এটা তুমি স্কুল আর কলেজে তুমি এখন পাবে না। এটা তুমি যখন চাকরিতে ঢুকবে, তখন তুমি বুঝতে পারবে কি এই পলিসি আর এই ডিসিপ্লিনটা কি মাইনে, মানে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস পলিসি অ্যান্ড দিস ডিসিপ্লিন। Based on that only you will grow further. তোমার যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য ক্যারিয়ার গ্রোথ, আমি ক্যারিয়ার গ্রোথ তখনই বুঝবো যখন আমি একটা কোম্পানির ভেতরে খুব চোখটা খুলবে, বাইরের থেকে আমি কিছু বুঝি না কি 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 ধরনের কাজ হচ্ছে। এই যে আমি তোমাকে বললাম সেন্সর ডেটার উপরে প্রিডিক্টিভ অ্যানালিসিস হয়। ফর এক্সাম্পল, আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। এই যে হাইড্রো ইলেকট্রিক কোম্পানিজ গুলো থাকে, যেখানে বড় বড় টারবাইন হচ্ছে, ওখানে ওরা প্রিডিক্টিভ অ্যানালিসিস করে আমার ওয়েদার কেমন হবে, ফোরকাস্টিং করে, ঠিক আছে? আমার ওয়েদার, আমার ইকুইপমেন্ট কতদিন চলবে, আমার ইকুইপমেন্ট কবে চেঞ্জ করতে হবে, এগুলো সব সেন্সরের ডেটা নিয়ে ডেটা অ্যানালিসিস হয়। এই কাজগুলো ট্রেনিং হয়। তুমি এই কাজগুলো তুমি চাকরি না ঢুকে করতে পারবেন, তোমাকে একটা কোনো কোম্পানিতে ঢুকতে হবে। এটাও আছে, আমি সেটা বলছি, বাট ইট ইজ নট ফর ফ্রেশার্স। ইট ইজ নট ফর ফ্রেশার্স। তোমার যদি ইআই হোক, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হোক, ডেটা সায়েন্স হোক, তোমার এফএনএ ফাইন্যান্স অ্যানালিসিস এর কাজ হোক, ঠিক আছে, তোমার যে কোনো আরপিএ রিলেটেড কাজ হোক, যে কোনো রিলেটেড কাজ হোক, রোবট হোক, ফাইন্যান্স হোক, ইলেকট্রিভ অ্যানালিসিস হোক, স্ট্যাটিস্টিক্স এর উপরে কাজ হোক, যা কিছু কাজ হোক, তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে কোনো কোম্পানিতে ঢুকতে পারবে। তুমি ফর এন এক্সাম্পল, তাহলে আমি গ্রাজুয়েশন করেছি, বিএসসি দিয়ে পাস করেছি, আমার 90% মার্কস আছে, ঠিক আছে, আমি এই ডেটাবেস, আমি ডেটা সায়েন্স, কেউ তোমাকে ডেটা সায়েন্স পড়াচ্ছে, ঠিক আছে, ডেটা সায়েন্সে কি হচ্ছে তোমাকে ওটা পড়াচ্ছে, তোমার কি মনে হয় তুমি ওইটা পড়ে কোনো কোম্পানি তোমাকে নেবে ডেটা সায়েন্সের কাজে? যে ছেলেটা 5 বছর যাবো ডেটা সায়েন্সের কাজ করছে, ও প্রেফারেন্সটা বেশি পাবে না? তো ও কাজ করার চান্সটা পেয়েছে কি করে? কেন কি ও কোম্পানির ভেতরে ছিল, ও ঢুকেছে একটা নর্মাল এজেন্ট হয়ে, কোম্পানির ভেতরে 2-3 বছর আছে, ওর মনে হয়েছে আমি ডেটা সায়েন্সের উপরে আমি পড়াশোনা করবো। ও প্রথমে এ শিখেছে, ওয়ার্ড শিখেছে, সেন্টেন্স শিখেছে, এখনো বলছে আমি চ্যাপ্টার্স গুলো পড়বো। মানে ও এখন ভাবছে কি আমি ডেটা সায়েন্সের দিকে এগোবো, আমি ফাইন্যান্স অ্যানালিটিক্স করবো, আমি এআই এর উপরে কাজ করবো, ঠিক আছে? ও তখনই করতে পারবে যখন কোম্পানি বিজনেস মডেলটাকে একটা বিজনেসের মধ্যে না ঢুকে বাইরে যা ইচ্ছা রকেট বানানো ট্রেনিং নাও, তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে ওরা করাবে না। কেন কি এই কাজগুলো বাইরের কোম্পানির কাজ, বাইরের কোম্পানির ফাইন্যান্সের কাজ হোক, রোবটসের কাজ হোক, ওরা ফ্রেশ হাতে দেবে না কিছু করতে। তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই ফিল্ডে, তাহলেই তোমাকে চাকরি পাবে। এই যে কোম্পানিজ গুলো যারা ট্রেনিং দিচ্ছে না, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, ফর এন এক্সাম্পল আমি
নর্মাল একটা এজেন্টের আমি চাকরি করেছি, ফর এক্সাম্পল, ঠিক আছে? আমি এখন চাইছি কি এই এক্সপিরিয়েন্স, এই ট্রেনিংটা নেব। প্রবলেমটা কি হচ্ছে, তুমি ট্রেনিংটা কোম্পানির বাইরে নিচ্ছ, তুমি জানো না ওই কোম্পানিতে এই ট্রেনিংটা কতটা ম্যাচ হবে, ঠিক আছে? ওই কোম্পানির পলিসি আলাদা, বিজনেস আলাদা। ওই কোম্পানির ভেতরে ঢোকো, ওকে, ওরাই তোমাকে ট্রেনিং দেবে, তোমাকে আলাদা করে ট্রেনিং কিছু নিতে হবে না বাইরে থেকে। যদি তোমার চাকরি চাকতে হয়, তোমাকে এরপর একটা শিখতে হবে চাকরির ভেতরে গিয়ে। তুমি যদি বলো আমি বাইরের থেকে পুরো চ্যাপ্টার শিখে আমি ভেতরে ঢুকবো, ওরা নেবে না। প্রথম কথা হচ্ছে, যে কোনো কি কাজ করো, তোমার কিন্তু একটা ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্টটা দরকার আছে। ক্লায়েন্টের সঙ্গে কথা বলা, তুমি যেই কাজটা করছো সেটা তুমি যদি বলতে না পারো, এক্সপ্লেন না করতে পারো, লোকেদের সঙ্গে কথা বলতে না পারো, তাহলে তোমার কাজটা যেখানেই যাও কাজ করে তুমি কিছু করতে পারো না। কাজটা করছো কেন? একটা কোনো ক্লায়েন্টের জন্যই কাজ করছো, একটা কোনো কাস্টমারের জন্য কাজ করছো। তুমি ব্যাংকে যাও, তুমি কোনো দোকানে যাও, শপিং মলে যাও, বসে কি কাজ করে? ক্লায়েন্ট সার্ভিসিং এ করছে, কাস্টমার সার্ভিস দিচ্ছে। এই ক্লায়েন্ট সার্ভিসিং এন্ড কাস্টমার সার্ভিসিং এর যে মেথডটা, যে ট্রেনিংটা, এই ট্রেনিং এ প্রথমে ঢোকা উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে। প্রথমে 1 বছর ওইটায় শিখিয়ে তোমার কথাবার্তা, তোমার কি করে কথা বলতে হবে, ঠিক আছে, তোমাকে কি করে এক্সপ্লেন করতে হবে বিজনেস মডেলটাকে, এইটা ট্রেনিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি জব ইয়ার্ড এই জিনিসটাকে কভার করে, ফর এন এক্সাম্পল আই টেলিং ইউ হাউ ইউ টক, ঠিক আছে, তুমি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারো প্রথম। আর তোমার কোনো যদি একটা প্রবলেম আমি দিই, ওই প্রবলেমটাকে সলভ করলে, তুমি সলভ করে তোমাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে, ঠিক আছে? মনে করো তুমি একটা কোনো প্রবলেম পেয়েছো, একটা অঙ্ক পেয়েছো, অঙ্কটাকে তুমি যেভাবে করলে, ওই অঙ্কটাকে করে তোমাকে আরেকজনকে বোঝাতে হবে, ভাই আমি অঙ্কটা এভাবে করে, তুমি কি বোঝাতে পারো? এই জিনিসটার ম্যাথডটা জানাটা খুব দরকার, ঠিক আছে? তুমি যদি এই জিনিসটা জানো, তুমি খুব সুন্দরভাবে একটা অর্গানাইজেশনে ঢুকতে পারবে। অর্গানাইজেশনে ঢুকে তুমি ওদের কাজের মডেলটাকে বুঝো। 1 থেকে 1.5 বছরের মধ্যে তোমার এতটাই এক্সপিরিয়েন্স হয়ে যাবে কি তুমি কথা বলার কনফিডেন্স অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তোমার এক্সপ্লেনেশন পাওয়ার অনেক বেড়ে যাবে। আফটার 2 ইয়ার্স ডাউন দ্য লাইন, তুমি তখন, তুমি এই 2 বছর থেকে তুমি বুঝতে পারবে, একটা বিকম ছেলে তুমি আমি বলি, এই 2 বছরের থেকেও বুঝতে পারবে কি আমি না এসএনএ তে যাবো, কি আমি ফোরকাস্টিং বাজেটিং এর কাজ করবো, ঠিক আছে? কোম্পানি তোমাকে ওয়েলকাম করবে, প্লিজ আসুন পড়ুন। কিন্তু এই 2 বছর তোমার পড়াশোনা ছাড়লে চলবে না, তোমার অ্যাকাউন্টিং কনসেপ্ট ছাড়লে চলবে না। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এর জার্নাল এন্ট্রি কি, তোমার যেন এমনি করে তাকিয়ে না পাও, ঠিক আছে? হোয়াট ইজ কন্টিনজেন্সি ফেসিলিটি, যেন তুমি বলতে পারো। কথার কথা ফরেন এক্সাম্পল বলছি, এই 2 বছর আমি একটা চাকরিতে ঢুকলাম যেখানে আমি কাস্টমার সার্ভিসের কাজ করছি, কিন্তু আমার পড়াশোনাটা আমি ভুলে গেছি, তাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? যে পড়াশোনাটা তোমাকে কিন্তু টিকিয়ে রাখতে হবে, অ্যাকাউন্টিং কনসেপ্ট টিকিয়ে রাখতে হবে। তো দেখো সুন্দরভাবে বিভিন্ন অর্গানাইজেশন, তুমি এফএনএ রিলেটেড হোক, অর্ডার টু ক্যাশ, প্রকিউরমেন্ট টু পে, যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে কাজগুলো হয়, অ্যাকাউন্টস মানে অনেকটাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ, হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল কার্ড, এইসব জিনিসে তুমি ঢুকতে পারো। যদি কেউ বিয়ে থাকে, ব্যাচেলর আর্টস থাকে, ও যদি 2 ইয়ার্স ডাউন বলে অনেক কিছু চিন্তা করতে পারে। ও বলতে পারে কি আমি একটা ট্রেনার হবো, ইয়া আমি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হবো একটা পার্টিকুলার এই প্রজেক্টে, ঠিক আছে? ওইভাবে এগোতে পারে, ওর জন্য কোম্পানি পুরো হেল্প করবে ওকে ট্রেনিং দিয়ে এগোনোর জন্য। কিন্তু তোমাকে 1-2 বছর থেকে তোমাকে বিজনেসটা বুঝতে হবে। ওটা হচ্ছে স্ক্র্যাচ থেকে ঢুকে তোমাকে কাজ করতে হবে। কাস্টমার কেয়ারের কাজ করে তোমাকে বুঝতে হবে একটা কাস্টমার কি চায়, আর আমাকে কি করে একটা ক্লায়েন্ট দিয়ে কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কোন কাজ নেই, এটাই কাজ। একটা দোকান থেকে আরম্ভ করে, যে জুতোর দোকানে জুতো পলিশ করছি ওর থেকে আরম্ভ করে, যে আম্বানি অব্দি, ওরা সবাই কিন্তু ক্লায়েন্ট সার্ভিসিং এ করছে, কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরেই কাজ করছে।
আমরা স্যাটিসফাইড না হলে আমরা জিও ছেড়ে দেবো, আমরা এয়ারটেল ছেড়ে দেবো, ঠিক আছে? ওরাও কিন্তু কাস্টমার সার্ভিসিং এ করছে, সেই জিনিসটা গিয়েই হচ্ছে চাকরি। আর চাকরিতে কিছু নেই, তুমি কাজ তো কারোর জন্য করবে না, নিজের জন্য তো কাজ করবে না, তুমি কারোর জন্যই কাজ করবে। যার জন্য কাজ করবে ওকে ওর রিকোয়ারমেন্টটা বোঝা দরকার, আর ওর সঙ্গে কথা বলে তোমার বিজনেস মডেলটা বোঝা, আর ওর সঙ্গে কথা বলে তোমার কাজটাকে এক্সপ্লেন করাটা খুব কম। এই জিনিসটা 1 থেকে 2 বছরের ট্রেনিং ফেজে এই প্রত্যেকটা অর্গানাইজেশন তোমার শেখাবে। ওর মধ্যে কারো ওর প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যেখানে আমরা প্রেশার পাচ্ছি না। আমরা যখন প্রেশার পাই গ্রাজুয়েট ইয়ার ক্লাস 12 পাস, ঠিক আছে, এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের প্রবলেমটা হয়ে যাচ্ছে ওরা খুব বেশি ইমপেশেন্ট। ঠিক আছে, পেশেন্স না, আমার একই আমি করতে পারবো, এতক্ষণ বসে আমি কাজ করতে পারবো, এটা কি কাজ করছি আমি? দিস আর দ্য ফ্রাস্ট্রেশন লেভেল উইচ ইজ কামিং, রাইট? কারণটা হচ্ছে জব ইয়ার্ডের মতন কোনো ইনস্টিটিউটে ঢুকে যদি ও একটা নিজের মাইন্ড সেটটাকে ঠিক রাখে, তাহলে ওই ফ্রাস্ট্রেশন লেভেল আসবে না। এই জব ইয়ার্ড আছে বলে আমি বলছি, জব ইয়ার্ডের আমি ক্যারিকুলাম অ্যাক্টিভিটিটা দেখেছি, যেই ক্যারিকুলাম জব ইয়ার্ড কাজ করে, তাতে ও একটা স্টুডেন্টের ক্যারিয়ারটাকে দেখিয়ে দিচ্ছে। প্রথম কথা কি, ভাই তুমি না চাকরি করলে 2-3 বছরের পরে তুমি এই জিনিসও দেখতে পারো, তার জন্য তোমাকে এই জিনিসটা করতে হবে। ওই যে পারফেকশনের ব্যাপারটা, কনসেপ্টটা যে ক্লিয়ার, একটা গ্রাজুয়েশনে ক্লাস 12 পাস করে না ও নিজের ক্যারিয়ারের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। যেখানে এই জব ফেয়ারের মতন কনসালটেন্সিস আর এক্সপার্টের দরকার পড়ে, যারা ওকে এক্সপ্লেন করে ওকে গাইডেন্স দেবে। এই গাইডেন্সের অভাব বলে ফ্রেশার বা ফার্স্টেড হয়েছিল, ছাড়ার পর বলছে আমি না আরো 2 বছর পড়াশোনা করি, আমার কাছে তো প্রোফাইল আসছে, গ্রাজুয়েশন করেছে, আমি গভর্নমেন্টের চাকরি করব। ঠিক আছে, আমি এটার উপরে ডিসহার্টেন না যে তুমি গভর্নমেন্টের চাকরি করতে চাও, কিন্তু তুমি কিন্তু একটা জিনিস ভেবে রেখো, 4 বছর 2 বছর 3 বছর যেটা গভর্নমেন্টের প্রিপারেশনের জন্য দেবে, যদি না পাও তাহলে কি করবে? ফ্যামিলি বিজনেস আছে, এখানে তুমি বাবা মার সঙ্গে বসে তোমার ফ্যামিলি বিজনেসটা সামলাতে পারবে? নেই। তোমার কি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে, প্রচুর টাকা আছে ব্যাংকে, তাহলে তুমি নিজের বিজনেস স্টার্ট করতে পারবে? চাকরি পাবে। এটা আমি বলে দিচ্ছি। তোমার যদি 2 বছরের বেশি গ্যাপ থাকে, তুমি তার মানে ভেবে যাও তুমি 2 বছরের যেটা এবিসিডি পড়ছিলে আর সেন্টেন্স বানাচ্ছিলে চাকরিতে, এই গ্যাপটা তোমার কিন্তু বেড়ে গেল। আর তুমি ইন্টারভিউতে, যখন আমরা ইন্টারভিউ নিই, যখন আমরা গ্যাপ দেখি, তখন সোজা জিজ্ঞেস করি হোয়াট ওয়্যার ইউ ডুইং, কি করছিলে 2 বছর? স্যার আমি গভর্নমেন্টের জন্য প্রিপারেশন। তুমি ছেড়ে দিলে কেন? তার মানে তোমার মধ্যে কোনো ডেডিকেশনই নেই, তোমার মাথায় স্থির যে গভর্নমেন্টের জন্য করছি, প্রাইভেটে ঢুকছে কেন? তুমি গভর্নমেন্টের জন্যই যাও, আমি দেবো না তোমার। আবার 1 বছর গ্যাপ হয়ে যাবে, তুমি ডিসহার্টেন্ড হয়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, আমি কি করছি। এই জিনিসটা যেন আসে, তাই জন্য জব ইয়ার্ডের মতো অর্গানাইজেশন ইয়া কনসালটেন্সিসরা তোমাদের ঠিক করে গাইডেন্সটা দেবে। গ্র্যাজুয়েশনের পরে এই জিনিসটা করো, এরপরে এটা করো, এরপরে এটা করো। তো যেন লট অফ পিপল টু গাইড, তোমার টাইমটা যেন ওয়েস্ট না হয়। যে প্রবলেমটা সেটাই। 500 কোম্পানিজ আছে মার্কেটে, যে কোম্পানিজ তুমি দেখছো, তুমি কি কলকাতা থেকে আসলো, শর্ট থেকে অ্যাজ ওয়েল অ্যাজ নিউ টাউনে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, দিল্লি, গুরগাঁওতে, যে কোম্পানিজ গুলো আছে, সব কটা কোম্পানিজ এর মধ্যে আমরা চুজ করতে পারি। ঠিক আছে, যদি ক্যালিবার থাকে, কি তোমার ক্যালিবার ইন দ্য সেন্স যে কথাবার্তা, প্রথম ওইটাই বলছি, আমার কথাবার্তা কমিউনিকেশন স্ট্রং থাকে, কনফিডেন্স থাকে, হ্যাঁ, তোমার যদি পেশেন্স ভালো থাকে, একদম 100% চাকরি হয়। কোনো এটা ইয়েই নেই। একটা ফ্রেশারের কথা বলছি আমি, ঠিক আছে? আর যদি কেউ ফ্রেশার না থাকে, ফর এন এক্সাম্পল, পাস করেছি 2020 সালে, এখন 4 বছর হয়ে গেছে, আমি বসে আছি, 4 বছর আমি কিচ্ছু করিনি। টাইপের অনেক ক্যান্ডিডেট আছে, 4 বছর আমি কিচ্ছু করিনি। তো 4 বছর যখন করনি কিছু, তখন তোমাকে যা চাকরিতে ঢোকানো হবে, ওই চাকরির থেকে তোমাকে তাহলে উঠতে, এটা তোমার মাথায় রাখ।
তোমার মধ্যে যদি এটা হয় আমি 4 বছর হয়ে গেছে, আমি তো চাকরি পাই না, আমার এবার কিছু না হলে 25,000 টাকা তো পাওয়াই উচিত, কিছু না হলে হ্যাঁ পেতে। তুমি যদি 2000 সালে ঢুকতে, 2020 সালে ঢুকতে, এই 4 বছরের মধ্যে তোমার স্যালারি 30-35 হাজার টাকায় চলে যেত, 30-40 হাজার টাকায় চলে যেত। ঠিক আছে, থাকতে হবে, উঠতে হবে, টাইম ওয়েস্ট করলে এন্টায়ার ভারতবর্ষে ফ্রেশার যে গ্রাজুয়েশন পাস করেছে ওদের স্যালারি 10,000 থেকে 22,000 অব্দি রেঞ্জ আছে। ডিপেন্ড করে ওই ক্যান্ডিডেটটা কেমন। কেমন মানে তোমার পড়াশোনা আলাদা করেছো তার জন্য 22 পাবে তা না। তোমার যদি স্পিকিং ভালো থাকে, কনভিন্সিং থাকে, অনেক ক্লাস 12 পাস ক্যান্ডিডেট আছে ওদের স্পিকিং পাওয়ার খুব সাংঘাতিক, ওরাও কিন্তু 18-22 হাজার টাকা চাকরি পেতে পারে। যে কোনো স্টেটে তুমি যাও, তুমি যদি ওই স্টেটে থাকো তাহলে 11,000 to 22,000 to ম্যাক্সিমাম 25,000 এর স্যালারি রেঞ্জ থাকে। তারপরে চাকরিতে ঢোকার পর যে 10,000 টাকা 10-11,000 টাকা পাচ্ছে, ওর ইনসেন্টিভস নিয়ে অ্যালায়েন্সেস ওটা 15-16 ক্রস করে। যে এখন 18 পাচ্ছে তার ওটা 22-23 ক্রস করুন, 22 পাচ্ছে ওর মোটামুটি 25-27-28। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, কিন্তু চাকরিতে থাকতে হবে, একে পেশেন্সলি কাজ হবে। তো স্যার এই কেউ দেবে না তোমাকে, তোমাকে লিখে পারফর্ম করতে হবে, ট্রেনিং নিয়ে পারফর্ম করতে হবে। পারফর্ম করলে তখন ইনসেন্টিভস অ্যালায়েন্সেস গুলো প্রত্যেক অর্গানাইজেশন তোমাকে দেবে। সে ইনফোসিস হোক, সিএফ হোক, ক্যাপজেমিনি হোক, জেনপ্যাক্ট হোক, এইচসিএল, এইচপি, পিডাব্লিউসি, যে দেবে তোমাকে। না, অ্যাপ্লাই তুমি করতে পারবে। দেখো তুমি অ্যাপ্লাই কেন করতে পারবে, তুমি অ্যাপ্লাই করতে পারবে, আমাদের মেহনত বেশি করতে হবে তোমার পেছনে। সোজা কথা, তোমার যদি এজ বেড়ে থাকে, তুমি চাকরি কোনোদিন করনি, তাহলে আমার বলতে গেলে আমার উপরে চাপটা বেশি পড়ে, কিন্তু আমি চাকরিতে ঢুকিয়ে দিতে পারবো, চাকরিতে তোমাকে আমি ঢুকিয়ে দেবো, কিন্তু তোমাকে একটু পেশেন্সলি কাজ করতে হবে। তুমি যদি বলে এই এই আমি করবো, ঠিক আছে, এমনি নাকি ঘর মোছা ঘর দেওয়ার কথা বলছে, এমএনসিতেই করবো, টপ 500 ফরচুন কোম্পানিজেই করবো, হয়তো ফিউশন হলো, কোচার হলো, বড় বড় কোম্পানি, এজিস হলো, ঠিক আছে, ওখানে ওখানে ওখান ওখানে ঢুকিয়ে তোমাকে কাজ যদি করায়, তখন তোমার মানে তোমাকে মেহনত আরো ডাবল করতে হবে। যদি তোমার গ্যাপটা হয়ে গেছে, ঠিক আছে, তোমার গ্যাপ হয়ে গেছে, তোমাকে আরো ডাবল মেহনত করতে হবে। যেই ট্রেনিং আছে না আছে এগুলোকে করে তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে, মানে যে তোমার অলরেডি গ্যাপ, ঠিক আছে। এইচএস এর স্টুডেন্টের খুব ভালো স্কোপ আছে এই মোমেন্টে, আমি কেন বলছি, কেন কি অনেক কোম্পানিজ আছে যারা এইচএস পাস স্টুডেন্ট প্রেফার করে, ঠিক আছে। এটার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে একটা গ্রাজুয়েটকে যদি 14-15 হাজার টাকা দেয়, একটা এইচএস কে হয়তো 2-3 হাজার টাকা কম পাবে, ঠিক আছে। এখানে ওদের একটা কস্ট কাটিং হয়ে যাচ্ছে, এইচএস আবার এইচএস এর স্টুডেন্ট পেয়ে যাচ্ছে, ওরা পড়তে পড়তে নিজের গ্রাজুয়েশনও করতে পারে। এর নাম্বার অফ ইউনিভার্সিটি আছে, সেটা জবিয়ার থেকেও পাওয়া যাবে, কোন কোন ইউনিভার্সিটি থেকে তুমি গ্রাজুয়েশন করতে পারো কাজ করতে করতে রেগুলার, সেটাও আছে। অ্যাজ ওয়েল এস 12 পাস করে তুমি যতদিন না গ্রাজুয়েশন কমপ্লিট করছো ততদিন তোমার 3 বছরের অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। 3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, এদিকে তুমি যে মনে করো 4th ইয়ারে তুমি গ্রাজুয়েশন পাস করলে, গ্রাজুয়েট হয়ে তুমি উইথ এক্সপিরিয়েন্স তুমি নেক্সট যখন জাম্প পাবে, কিসে না হলো তোমার 70-80% তোমার একটা জাম্প হয়ে যাবে চাকরির ক্ষেত্রে। কিন্তু তুমি যখন 12 পাস ছেলেতে অনেক অনেক, যেমন টেক মাহিন্দ্রা হলো, তারপরে ফিউশন হলো, তারপরে এজিস হলো, এইসব খুব টপ ক্লাস কোম্পানিজ, ঠিক আছে, যেগুলো এমএনসি, গুগলে টাইপ করবে বুঝতে পারবে। তো এই কোম্পানিজে এরা প্রেফার করে, অ্যাজ ওয়েল এস 12 পাসও প্রেফার করে এরা। এদের
ট্রেনিং, অনেক রকমের ট্রেনিং করায় এদেরকে দিয়ে, করিয়ে ওদের ডেভেলপ করায়, ঠিক আছে, যেন এই ছেলেটা আমাদের সঙ্গে থেকে ওরা যেন উঠতে পারে, গ্রো করতে পারে। কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার গ্রাজুয়েশন যদি তুমি না করো, চাকরি করতে করতে গ্রাজুয়েশনের ব্যাপারটা, তাহলে তোমাকে না বেশি ওরা প্রমোশন, তুমি বেশি উপর লেভেল অব্দি যেতে পারো। তুমি নিজের টাকা কামিয়ে নিজের টাকায় তুমি গ্রাজুয়েশন করতে পারো। গ্রাজুয়েশন করাটা খুব ইম্পর্টেন্ট। সাফার টু ফেস মার্কেট, মার্কেট এমন ভাবে সাজানো আছে না, পুরো এন্টায়ার ইন্ডাস্ট্রি এমন ভাবে সাজানো আছে, একটা ছেলে যদি চাকরিতে ঢোকে, আমি তোমাকে রেঞ্জটা বলে দিলাম, 10-11 থেকে 22-23 অব্দি একটা রেঞ্জ আছে পেশা, ঠিক আছে, ডিপেন্ড করে কি ধরনের ক্যান্ডিডেট, ঠিক আছে। একটা ছেলে যখন 3 বছর চাকরি করে পারে না, ওর মার্কেটের একটা ভ্যালিউ হয়ে যায়, ঠিক আছে, তখন ও নিজে, তখন ও ডিমান্ড করতে পারে 20 থেকে 25, ঠিক আছে। 5 বছর হওয়ার পর 40 থেকে 50, ঠিক আছে। 5 থেকে 10 বছরে ও তখন মানে ইয়ারলি, আমি যদি বলি ইয়ারলি প্যাকেজ যদি বলি, তখন ওই যে 7 থেকে 8 লাখ, হ্যাঁ, এটা ও রেঞ্জ করতে থাকে। ওর মধ্যে 7 বছর 8 বছরের মধ্যে ও যদি কোনো রকমের ট্রেনিং নিয়ে নেয়, যে সব তুমি বলছিলে, কোনো রকম স্কিল সেট ডেভেলপ করে নিল, ওটা করতে, চাকরি করতে করতেই পারবে, বাইরে থেকে কিছু করতে হবে, ওই অর্গানাইজেশনের মধ্যেই পাবে, যে অর্গানাইজেশনে। আর ওইতে যদি কাজ করে, তখন ও 10 10 বছর, 10 বছরের পর হয়ে গেল 12 লাখ 13 লাখ, ঠিক আছে। কিছু কিছু আছে যে 10 বছরের পরে কিছু কিছু জায়গায় যেটা এই ছেড়ে ওই ছেড়ে, এই কাজ করে ওই কাজ করে, মুভমেন্টস করে ওরা মোটামুটি 18-20 লাখ টাকা, 25 লাখ 30 লাখ উঠে যাচ্ছে, ঠিক আছে। তো ডিপেন্ড করে কি তুমি কতটা ডেডিকেটেডলি কাজ করছো, চাকরির মতন নিচ্ছ, আর ইনপেশেন্ট হলে চলবে না। তো তুমি মার্কেটে পুরো, এটা এটা মার্কেটে পুরো সাজানো, যে তোমার একটা ফ্রেশার, ওর রেঞ্জ এই হবে, 3 বছর পর ওর স্যালারি রেঞ্জ এই, 5 বছর পরেই হবে, 10 বছর পরেই। তুমি ধরুন, আমি মাঝখানে বলি, আমি যখন জেনপ্যাক্টে ছিলাম, মাঝখানে আমি জিতে কাজ করেছিলাম। জিতে আমি 6 বছর ছিলাম। 6 বছরে ওই সময় আমি না 5খানা প্রমোশন পেয়ে গেছিলাম। তখন প্রমোশনটা দিচ্ছিল, ওইভাবে দিচ্ছিল, আমিও পেয়েছি। না, আমি কাজ করেছিলাম, পেয়েছি। এখন তুমি যদি এক্সপেক্ট করো না আমি 6 বছরে 5 প্রমোশন পাবো, এখন দেবে তুই এখন বোধহয় 6 বছরে তুই খুব সম্ভবত বোধহয় 2টো হয়তো পেতে পারো, যদি একদম স্টার পারফরমার। তুই 6 বছরের এক্সপিরিয়েন্স হয়ে তুমি যখন আবার অন্য কোম্পানিতে জাম্প করবে, তুমি অ্যাটলিস্ট বলতে পারবে কি আমার 8 to 9 lakhs এর প্যাকেজ চাই, তুমি একটা নেগোসিয়েট করতে পারবে, ঠিক আছে। তো একটা প্রেসার যদি বলে আমি বিএসসি করেছি আর আমি এইসব ট্রেনিং করেছি, মোটামুটি 30 লাখ টাকা তো আশাই হইতো, মার্কেটে তোমাকে কেউ দেবেই, বুঝা গেল, মার্কেট সাজানোই আছে এইভাবে। ইউ ক্যান ট্রাই, আমার কথা না হলে তুমি নিজে ট্রাই করতে পারে, স্টুডেন্টসরা ট্রাই করতে পারে কি আমি গ্রাজুয়েশন করার পর কত টাকা চাকরি পেতে, এটা নর্মাল। না না, চাকরি দেখো, চাকরি তো পায়, প্রবলেম হচ্ছে ওরা টেকে। আমি বললাম না আগে, ওরা পেশেন্সটা খুব কম। আমি চাকরি করবো, আমি এর জন্য পড়াশোনা করেছি, ব্যাপারটা হয়ে যাচ্ছে সেটা। তুমি বুঝতে পারছো না, এটা তোমার চাকরির ABCD। তারপরে তুমি চ্যাপ্টারে ঢুকবে, তুমি থাকো এখানে 3-4-5 বছর, তোমাকে দিতে হবে, নিজেকে তৈরি করো। এই 3 থেকে 4-5 বছরের মধ্যে তোমাকে নিজে চিন্তা করতে হবে যে আমি কি হতে চাই, আমি কি ডেটা ম্যানেজমেন্টে যাবো, ফিনান্সের দিকে যাবো, না টেকনোলজি দেখবো, সে তুমি ব্যাচেলর ইন আর্টস হও। আমার কাছে মোটামুটি 30 থেকে 40 জনের এমন একটা গ্রুপ আছে যারা ব্যাচেলর ইন আর্টস, বাট দে আর এসিপি কনসাল্ট, ঠিক আছে। তো ওর জন্য ওরা ট্রেনিংস নিয়েছে, চাকরি করতে করতে আলাদাভাবে কিছু ট্রেনিং দেয়, আলাদাভাবে অর্গানাইজেশনের বাইরে গিয়ে কিছু ট্রেনিংস দেয়। আমি চাকরি ছেড়ে দিলাম,
চাকরি ছেড়ে ট্রেনিং কাজ করতে 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 ওরা ট্রেনিং ওই অর্গানাইজেশনে ট্রেনিং দিয়েছে, তাই জন্য চাকরিতে ঢোকাটা খুব দরকার। কথাটা হচ্ছে কলেজ টু কর্পোরেটের যে সিলেবাসই বলি আমি, ঠিক আছে, যেটা ওটা আমি দেখেছি। আমার মনে হয় এখন না প্রত্যেক জনের না এটা এটা শেখা উচিত। কেন শেখা উচিত? মানে না ও চাকরি থেকে বেরোবে, হ্যাঁ। তো জব ইয়ার কি করছে, একটা মাইন্ডসেট ক্রিয়েট করছে, Yes. কি তোমাকে একটা ভিশন দিয়ে দিচ্ছে মার্কেটের অবস্থা, তুমি কোথায় আছো, তোমাকে কি করলে তুমি ঢুকতে পারবে, ঢোকার পর কি হবে সেটাও জব ইয়ার্ড অনেকটা ভিশনটা ক্লিয়ার করে দিচ্ছে। কি তোমার ক্যারিয়ার পাথটা কি, তুমি কি কি শিখতে হবে তোমাকে একটা জবে ঢোকার জন্য, ঠিক আছে। এটা কিছু না, এটা একটা বেসিক প্রিলিমিনারি সাবজেক্ট বলতে পারো। আর যদি এটা কি মানে কলেজেও ইনকর্পোরেট করা যায় না, একটা ছেলে যদি ভাবে আমি চাকরি করবো, যদি ও সিরিয়াস না থাকে, আমার মনে হয় এই সিলেবাসটা এই বলা উচিত না। যদি একটা ছেলে সিরিয়াস থাকে তুমি আমি চাকরি করবো, ঠিক আছে, তুমি চাকরি করো, তবে তুমি না এই জিনিসগুলো একবার পড়ো, জব ইয়ার্ডের সিলেবাসটা একবার পড়ো, পড়ে তুমি তোমার মাইন্ডসেটটা ক্লিয়ার হবে। আমি না 2 বছর পর এটা করব, আমি এখন চাকরিতে এটা করবো, আর আমার আমার স্যালারি এই থাকবে, আমি এই জিনিসগুলো শিখবো, আমার ইন্টারভিউতে আমার এই ধরনের বসে দেখে কথাবার্তা বলে আমাকে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে। এই অ্যাডভাইসটা জব ইয়ার্ড দিচ্ছে, এই জিনিসগুলো আমাদের সময় অ্যাকচুয়ালিতে ছিল। তুমি ভেরি আমার মেসেজ এটাই আছে, আমার একটাই মেসেজ আছে, কোনো শর্টকাট কর্পোরেটেড এসব কোনো রকমের শর্টকাট নেই। তুমি যদি ভাবো কি আমি চাকরি পাবার আগে আমি এই জিনিসগুলো করে নিয়ে আমি 1 লাখ টাকা মাইনে পাবো, 30,000 টাকা 40,000 টাকা মাইনে পাবো, কেউ দেবে? ওদের এগুলো চাইই না। ওদের চেয়ে একটা সিনসিয়ার ছেলে, কনফিডেন্ট, কথাবার্তা যেন বলতে পারে, ঠিক আছে, যেন পেশেন্স থাকে, শেখার জন্য আগ্রহ যেন থাকে, এমনি টাইপের ছেলে চাই, এমনি টাইপের ছেলে মেয়েরা চাই। তাহলেই ওরা পুরো তোমাকে ডেভেলপ করে তোমার স্যালারি নিয়েও চিন্তা করতে হবে না, তোমার গ্রোথ নিয়েও চিন্তা করতে হবে, ঠিক আছে। মাথাটা ঠিক রাখা দরকার কি আমি চাকরি করবো, তো আমি এটা করবো, চাকরি না করে আমার পাওয়ার বিজনেস আছে তাহলে বিজনেস করবো। আমি যদি গভর্নমেন্টের জন্য চাকরি করতে চাই তাহলে আমি গভর্নমেন্ট প্রিপারেশন করবো। কিন্তু আমার একটা এটার মধ্যে আমি একটা লাস্ট একটা জিনিস অ্যাড করবো, যদি গভর্নমেন্ট চাকরির জন্যই যদি তুমি যেতে চাও, তাহলে তোমাকে ক্লাস 10-এর পর থেকেই যাওয়া উচিত, ঠিক আছে। তুমি গ্রাজুয়েশনের পরে তোমার মনে হলো না আমি গভর্নমেন্ট করবো, তাহলে তুমি গভর্নমেন্টে পাবে, এটা আমি লিখে দিতে পারি। খুব মেরিটিয়াস স্টুডেন্ট না হলে পাবে না। কি গ্রাজুয়েশনের পরে 2 বছরের চাকরি আমি প্রিপারেশন করলাম গভর্নমেন্টের, গভর্নমেন্টে হয়ে গেল, এতে তোমার কিছুই হবে না, তোমার ইয়ারটা ওয়েস্ট হবে, তারপরে প্রাইভেটে ঢুকতে যাবে তোমার অসুবিধা হয়, কর্পোরেটসের চাকরিতে পেতে তখন তোমার অসুবিধা হয়। যাই করবে খুব ভালো করে চিন্তা করে ডিসকাস করো এক্সপার্টসদের সঙ্গে, তোমাদের সঙ্গে এক্সপার্টস আছে, জব ইয়ার্ডে এসে একবার কথা বলে আমার এই করেছি, আমি কি করা উচিত, তুমি কিন্তু নিজেই কনফিউজ থাকবে, ওরা ভালোভাবে গাইডেন্স দেবে। আমি বলতে পারছি কেন, কেন কি আমি সিলেবাস দেখেছি, আমি জব ইয়ার্ডের লোকের সঙ্গে কথাবার্তা বলেছি বলে আমি বলতে পারছি ওদের সঙ্গে কথাবার্তা বলে তোমার ক্যারিয়ার গাইডেন্সটা পেতে পারো, এটা রং ডাইরেকশনে যাবে না। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, থ্যাংকস।